সূচনা পর্ব গল্প আলগোছে ভালোবাসি সিজন ২ লেখিকা আজরিনা জ্যামি। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি কার পথ আটকাছেন জানেন? ডক্টর এএসির পথ আটকানোর সাহস কি করে হয় আপনার? ডক্টর আস্থার কথা সামনে থাকা মেয়েটার চোখে ভয় দেখা গেল, কারণ সে ডক্টর এএসির সম্পর্কে অবগত। তা দেখে ডক্টর এএসি মাস্কের আড়ালে মুচকি হাসল আর বলল, নাম শুনেই এত ভয়? অথচ একটু আগে নিজেকে নিয়ে কত অহংকারনা দেখালেন। কি যেন বলেছিলেন, সিনিয়রদের অবর্তমানে আপনার কথায় এই জায়গায় সব চলে, তাই না? সিনিয়ররা না থাকলে জুনিয়রদের উপর দায়িত্ব দেবেন। এখানে অহংকার করার মতো তো কিছু দেখছি না, এটা নর্মাল বিষয়। আর বলেছিলেন আপনি এই হাসপাতালের সব থেকে বেস্ট ডক্টর। আর কি যেন বলেছিলেন, আমার মতো সিম্পল পাতি ডক্টর আপনি মিনিটে কিনতে পারবেন। আর আপনি সব ডক্টর হলেও আপনার বাবার অনেক টাকা, এটাই তো বলেছিলেন। এই জন্য বলে অহংকার পতনের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের মনে নিজেকে বড় বলে জানে, চলার সময় অহংকার করে চলে, সে আল্লাহর পথে সাক্ষাৎকালে তিনি তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন। ১৬২০ হাসান সহিহ। তাছাড়া দুনিয়াতে এই যে, যেমন ধরুন আপনার অহংকারী মনোভাবের জন্য আপনার বাবা আপনার উপর নিষেধাজ্ঞা আরোপ করলেন, তিনি তার সম্পত্তি থেকে আপনার উপর আর ১ টাকাও খরচ করবেন না। তখন কেমন লাগবে বলুন মিস হোয়াট এভার? তখন সামনে থাকা মেয়েটা হাত জোর করে চোখে অশ্রু এনে বলল, না ম্যাম প্লিজ, এমনটা করবেন না প্লিজ, আমি সব কিছুর জন্য মাপ চাইছি। প্লিজ ম্যাম, আমাকে মাফ করে দিন। ডক্টর এএসি এগোতে এগোতে বলল, আসছি, আমার অপারেশনের সময় হয়ে যাচ্ছে। বলে তিনি চলে গেলেন, সাথে ডক্টর আস্থাও, কারণ তিনি ডক্টর এএসির টিমের একজন ডক্টর, তাকেও এই অপারেশনে থাকতে হবে। এদিকে মেয়েটা পেছনে ডক্টর এএসিকে ডাকতে থাকলেও কোনো লাভ হলো না, আর সে এটাও জানে ডেকে লাভ হবেও না। মেয়েটা কেঁদে উঠল। ৫ মিনিট পরেই তার বাবার ফোন এলো। তাকে সত্যি সত্যি তার বাবা বলল যে তার বাবা তার পেছনে আর ১ টাকাও খরচ করবে না। সে এখন ডক্টর হয়েছে, সে যেন তার নিজের উপার্জন দ্বারা নিজে চলে আর তার বাবার কাছে কিছু আশা না করে। বলে তার বাবা ফোন কেটে দিয়েছে। সব শুনে মেয়েটা কান্নায় ভেঙে পড়ল, কারণ সে সবে নতুন ডক্টর হয়েছে। যদিও সে ভালো একজন ডক্টর, তবে তাকে তেমনভাবে কেউ চেনেও না। ইন্টার্নি শেষ করেছে ৫ মাস আগে। তাদের ব্যাচের সবার থেকে বেস্ট হিসেবেই সে ডক্টর হয়েছে। তাই তো যেখানে ইন্টার্নি শেষ করেছে সেখান থেকে ডক্টরের অফার আসায় রাজি হয়ে গেছে। কিন্তু এখনও তার পিএইচডি করা বাকি। ছোটোবেলা থেকেই লাক্সারিয়াসভাবে বেড়ে ওঠা, এতদিন তার চিন্তা ছিল না। যখন যা ইচ্ছা তাই করেছেন, দামি দামি জিনিস কিনেছেন, কোনটা কেনার আগে ভাবতে হয়নি। কালকেও একটা রোলেক্স লাখ টাকার ঘড়ি কিনেছে। এখন সে কীভাবে মেপে মেপে খরচ করবে ভাবতেই কান্নারা চিৎকার করতে চাইছে। ডক্টর এএসির সাথে ঝামেলার পর সবাই এগিয়ে এসেছিল, কারণ মেয়েটা তাকে অনেক চিৎকার করে অপমান করেছিল। সব ঘটনার সাক্ষী তারা। মেয়েটাকে কাঁদতে দেখে তার বান্ধবী এগিয়ে এলো। এসে জিজ্ঞেস করতেই সে সবটা বলল যে ডক্টর এএসি যা বলেছে তাই হয়েছে। সেখানে সবাই অবাক। এতদিন শুধু শুনতো ডক্টর এএসি অনেক রুড সিট, তিনি যা বলে তাই করে। আজ একদম চোখের সামনে দেখতে পেল। একটু আগের ফ্ল্যাশব্যাক। মেয়েটা একজন ইমার্জেন্সি অজ্ঞান পেশেন্ট আসলে মেয়েটা চুপচাপ পেশেন্টের হার্টবিট চেক করে একটা ইনজেকশন আনতে বলে। ঠিক তখনই ডক্টর এএসির আগমন ঘটে। তিনি নর্মাল কালো বোরকা, হিজাব আর মুখে মাস্ক আর চোখে চশমা পরা ছিল, আর একাই আসছিল। ইমার্জেন্সি পেশেন্টের চেহারা দেখে সে দাঁড়িয়ে যায়, কারণ আশেপাশে সে কোনো অভিজ্ঞ ডক্টর দেখতে পাচ্ছিল না। নতুন ডক্টর দেখতে পেয়েছিল। ইনজেকশন আসতেই ডক্টর এএসি ব্রোকুসকে তার দিকে এগিয়ে যায়, পুশ করবে। এমন সময় ডক্টর এএসি বলল, এক্সকিউজ মি, আপনি ওনাকে কিসের ইনজেকশন দিচ্ছেন? তার কথায় মেয়েটা তার দিকে তাকালো। তাকে বোরকা হিজাব পরা দেখে সাধারণ মেয়ে মনে করে বলল, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? কে তুমি? আমি একজন ডক্টর। ও আচ্ছা, এখন চুপচাপ দাঁড়াও, আমাকে আমার কাজ করতে দাও। আমার বিষয়ে নাক গলাবে না, কারণ আমি একজন বেস্ট ডক্টর। অহংকারী মনোভাবের কথাটা শুনে ডক্টর এএসির মুখটা শক্ত হয়ে এলো। সে গিয়ে পেশেন্টকে চেক করলো। তারপর মেয়েটার হাতে থেকে ঔষধের শিশি নিয়ে দেখলো কিসের ঔষধ, কিন্তু এটা পেশেন্টের জন্য ঠিক
ঔষধ হলেও এতে ইমপ্রুভমেন্ট দেরিতে হবে, কিন্তু এই মুহূর্তে এটার থেকে অন্য ইঞ্জেকশন এর দরকার বেশি, যাতে করে তার ইমপ্রুভমেন্ট দ্রুত হয়। তাই ওখানে থাকা নার্সকে তাড়াতাড়ি বলল, ওনাকে ইমিডিয়েটলি কেবিনে নিয়ে যান, ওনার হার্ট অ্যাটাক হয়েছে ফার্স্ট। আমি আসছি, আর এই ঔষধটা এখন ওনার সঠিক নয়, এতে ইমপ্রুভমেন্ট দেরিতে হবে। তার কথা শুনে নার্স আর ওয়ার্ড বয় মিলে স্ট্রেচারে করে তাকে নিয়ে একটা কেবিনে গেল। পেছনে ডক্টর এএসইউ গেলেন। ওখানে গিয়ে তিনি একটা ইঞ্জেকশন আনতে বলে ভালো মতো ট্রিটমেন্ট করলেন। ওনার মাইনর হার্ট অ্যাটাক ছিল বলে বেঁচে যান সম্ভবত। অজ্ঞান হওয়ার সাথে সাথে ড্রাইভার ওনাকে হাসপাতালে নিয়ে এসেছেন। এদিকে মেয়েটা শুধু দেখেই গেল আর ভেতরে ভেতরে রাখতে লাগলো। এএসির কেবিন থেকে বেরিয়ে আসতেই মেয়েটা তার পথ আটকে ধরল আর বলল, এই তোমার সাহস কী করে হয় আমার ওষুধ পেশেন্টের জন্য ঠিক নয় বলার জন্য? তুমি জানো আমি আমাদের ব্যাচের বেস্ট ডক্টর, আর তুমি সেখানে ভুল ধরো? ডক্টর এএসি ঘরের দিকে তাকিয়ে বলল, দেখুন, পেশেন্টের মাইনর হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু আপনি যে ওষুধটা দিচ্ছিলেন সেটার পেশেন্টের ইমপ্রুভমেন্ট দেরিতে হতো, যেটা আমি চাইনি। আমি তো বলিনি আপনার ওষুধ সঠিক নয়। আপনি আপনার দিক দিয়ে ঠিক আছেন। আপনি আপনার চিকিৎসার জ্ঞান অনুযায়ী ঠিক ঔষধই দিতে যাচ্ছিলেন। এবার মেয়েটা বেশ জোরে চিৎকার করে বলল, এখন তোমার থেকে আমাকে জানতে হবে কিসের জন্য কোন ওষুধ দিতে হবে। তুমি জানো আমি এখানে বেস্ট ডক্টর, আর সিনিয়রদের অবর্তমানে আমার কথা এখানে সব চলে। এখন তুমি কে শুনি? তুমি আমাকে ডাক্তারি শেখাচ্ছ? তুমি জানো আমি কে? আমি বিজনেসম্যান রায়হান রহমানের মেয়ে লুপা রহমান। নতুন ডাক্তার হলেও তোমাদের মতো সিম্পল পাতি ডক্টরদের আমি মিনিটে কিনতে পারি, আর তুমি একজন সাধারণ মেয়ে হয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? তখন ডক্টর আস্তে এসে জানায়, লুপা রহমানের সামনে কে দাঁড়িয়ে বর্তমানে। মেয়েটা কেঁদেই যাচ্ছে। তখন একজন লোক বলল, ওই ডক্টর কে ছিলেন যে 5 মিনিটের মধ্যেই মেয়েটাকে সত্যি সত্যি বাবার টাকার ভাগ থেকে সরিয়ে ফেললেন? তখন একজন নার্স বলল, উনি ডক্টর এএসি, নাম করা টপ হার্ট সার্জনদের মধ্যে উনি অন্যতম। আজ পর্যন্ত ওনার কোনো অপারেশন আনসাকসেসফুল হয়নি। ডাক্তারি শেষ করে খুব কম সময়ের মধ্যেই উনি বেস্ট হার্ট সার্জনদের মধ্যে নিজের নাম উঠিয়ে নিয়েছেন। সবাই ডক্টর এএসিকে এক নামে চেনে। উনি খুব ঠান্ডা মাথায় কাজ করেন, এমনিতে অনেক হিস্ট্রি এবং রাগী। আজ এই হাসপাতালে ওনার একটা অপারেশন ছিল, তাই লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন। উনি ওনার টিম ছাড়া অপারেশন করেন না, টিমকে আগে পাঠিয়ে দিয়ে তিনি পরে আসেন। আর ডক্টর আস্থা ওনার টিমের একজন মেম্বার। তাছাড়া ওনার বিজনেস ওয়ার্ল্ডেও নাম আছে। বিজনেস ওয়ার্ল্ড টপ বিজনেসম্যানদের মধ্যে রয়েছে এএসির ইন্ডাস্ট্রি, সেটা ওনাদের, এবং তিনি তার সাথে যুক্ত বলা যায়। তিনিও বিজনেস ওম্যান। আজ পর্যন্ত ওনাকে এবং ওনার পরিবারের কেউ দেখেনি। তিনি হয়তো পুরোপুরিভাবে পর্দা মেনটেন করেন। ওনার সম্পর্কে কারো কাছে তেমন কোনো তথ্য জানা যায় না, শুধু জানা যায় তিনি লন্ডনে থাকেন, কিন্তু কোথায় থাকেন এটা কেউ জানে না। এমনকি এএসির পূর্ণরূপ কী এটাও কেউ জানে না। ওনার সব কিছুর যেন আড়ালে, লোকে প্রকাশ্যে আসার জন্য কত কিছু করে, আর উনি আড়ালে থাকতে পছন্দ করেন। একদম রহস্যময়ীদের মতো দেখছি। যাই হোক, ভালোই হয়েছে। আসলে ওই লুপা রহমান একটু বেশি অহংকারী, এখন যদি একটু শিক্ষা হয়। বলে লোকটা চলে গেল। সাথে সাথে থাকা সবাই ও নিজেদের কাজ করতে লাগলো। এদিকে ডক্টর এএসির অপারেশন সাকসেসফুল করে বের হতে দেখলো। মেয়েটাকে আর দেখতে পেল না। সে কি? সেদিকে ভ্রুক্ষেপ না করেই নিজের কেবিনে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে বের হলো। সে আজ আবার লন্ডনে ফিরে যাবে, কিন্তু কি মনে করে ইমার্জেন্সি পেশেন্টের কেবিনের সামনে গেল। আর যেতেই দেখলো অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, হয়তো পেশেন্টের বাড়ির লোক। সবার মুখে দুশ্চিন্তার ছাপ। তা দেখে সে এগিয়ে গেল আর জিজ্ঞেস করলো পেশেন্টের অবস্থা। তাকে দেখে নার্সটা ডক্টর এসিকে চিনতে পেরে বলল, ম্যাম, এখনও পেশেন্টের জ্ঞান ফেরেনি। এতক্ষণে তো জ্ঞান ফিরে আসার উচিত ছিল, তাই না? কোনো সমস্যা নেই, ভেতরে চলুন, আমি দেখছি। তখন একজন ছেলে বলল, আপনি কে? তখন নার্স উত্তর দিল, উনি আপনার মায়ের চিকিৎসা করেছেন মিস্টার আয়াজ। যদি মায়ের চিকিৎসা করেই থাকে তাহলে ওনার আরও আগে উচিত ছিল ওনার পেশেন্টের খোঁজ নেওয়া। তা না করে উনি এখন এসেছেন ডক্টর হয়ে। এতটাই ইরেসপন্সিবল কীভাবে হয় দেখুন আপনি না জেনে। ডক্টর এএসিকে নার্সকে না বলতে দিয়ে নিজে বলল, আপনার কি মনে হয় ডক্টররা শুধু একজন পেশেন্ট নিয়েই বসে থাকেন? তাদের আর কোনো দায়িত্ব নেই? তাছাড়া আমি এখানকার লোকাল ডক্টর নই, আমি জাস্ট একটা অপারেশনের জন্য এসেছিলাম।
আর এসে এখানে আপনার মাকে অসুস্থ দেখে চিকিৎসা করেছিলাম। আর আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু মনে হলো একটু দেখে যাওয়া উচিত, তাই এসেছি। না হলে আমার মতো সময় নেই যে হাসপাতালে ঘুরে ঘুরে দেখব। দেখুন, সরি, ভেতরে যেতে দিন। আপনি? আয়াদের কথা না শুনে ডক্টর এসি ভেতরে চলে গেল। বাকিরা কেউ কিছু বলতে পারলো না। আর পেছনে নার্সও গেল। সে পেশেন্টকে চেক আপ করে নার্সকে বলল একটা ইঞ্জেকশন আনতে। নার্স বাইরে গেলে পেশেন্ট চোখ বন্ধ করেই কিছু বিড়বিড় করে বলতে লাগলো। ডক্টর এসি বুঝতে পারলো তার জ্ঞান ফিরেছে। সে কিছু বিড়বিড় করে বলছে। কানটা পেশেন্টের মুখের কাছে নিল আর শুনতে পেল, আমাকে মাফ করে দিস আহিমা, আমার জন্য তুই এত কষ্ট পাচ্ছিস। তুই আবার চৌধুরী বাড়িতে ফিরে আয়। কথা দিছি আবার আগের মতো আগলে রাখবো তোকে। পারলে আমাকে মাফ করে দিস আহি, আমি তোকে ভীষণ ভালোবাসি, আমাকে মাফ করে দিস। তখনই নার্স এলো। ডক্টর এসি তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালো আর বলল, ইঞ্জেকশনের দরকার নেই, ওনার জ্ঞান ফিরেছে, আমি আসছি। আর এখানের সিনিয়র ডক্টরকে বলুন ওনার চেক আপ করতে, আমার তারা আছে একটু। এটুকু বলে ডক্টর এসি ওখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। বাইরে বেরোতে সবাই তাকে কিছু জিজ্ঞেস করবে, সে সবাইকে উপেক্ষা করে তাড়াতাড়ি করে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। গন্তব্য তার সে জানে না, কিন্তু তার ভীষণ অস্থির লাগছে। সে চোখ বন্ধ করতেই কারো অন্ধকারে কারো কিটকিটি হাসির আওয়াজ শুনতে পেল। আর শুনতে কারো আর্তনাদ বড় চিৎকার, কান্না আর বিশ্রী হাসি মিলিয়ে তার মনে অদ্ভুত যন্ত্রণা তৈরি করলো। সে তাড়াতাড়ি চোখ খুলল আর বুঝতে পারল কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। সে তাড়াতাড়ি করে সেটা মুছে ফেলল। এদিকে নার্স অন্য একটা ডাক্তারকে আনলো। ডাক্তার চেক আপ করে জানালো অনেকটা স্টেবল আছে, চাইলে আজকেই নিয়ে যেতে পারবে, তবে ফুল বেড রেস্টে থাকতে হবে। সবার শেষে এটাও বলল ডক্টর এসির সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করলে তাকে বাঁচানো মুশকিল হয়ে যেত। আর ঝামেলা হয়েছিল সেটাও বলল। সব শুনে আয়াজের বাবা আসাদ খান বলল, আজ তোমার এই হুটহাট মাথা গরম করাটা বন্ধ করো। ওই মেয়েটার জন্যই কিন্তু তোমার মা এখন ঠিক আছে, আর তুমি তাকেই কিনা কথা শোনালে। ডক্টর এসির নাম নিশ্চয়ই শুনেছ, কোথাও না কোথাও বেস্ট হার্ট সার্জনদের মধ্যে সে একজন। তখন আয়াজ বলল, সরি বাবা, সত্যি আমি বুঝতে পারিনি, আসলে মায়ের জন্য অনেক টেনশনে ছিলাম। তুমি কখনো সঠিক সময় সঠিক জিনিস বুঝছো যে আজ বুঝবে? তোমার তো আবার ভুল বুঝতে সময় লাগে না, কিন্তু সঠিক বুঝতে দেরি হয়। তখন আদিয়ান চৌধুরী বললেন, স্যারও তো আসাদ যা হওয়ার হয়ে গেছে। আজ কি জানতো নাকি যে ওইটা ডক্টর এসি? ভুল হয়ে গেছে সবশেষে আলিয়া ভালো করে। আচ্ছা, এটাই অনেক। শোনো আদিয়ান ভাইয়া, তোমার ভাগ্নের ওপর এত ভালোবাসাই তোমার সন্তানদের জন্য বেশি ভালো হয়ে পরে ভাগ্নে ভুল দেখতে দেখতে এবং বুঝতে শেখো, সবসময় কালো কাপড় পরে থেকো না। কথা শুনে আদিয়ান চৌধুরী মাথা নিচু করে ফেলল। সাথে আয়াজও। আসাদ খান রেগে ওখান থেকে চলে গেল। 2 মাস পর আজ স্বনামধন্য বিজনেসম্যান আহনাব চৌধুরীর নাতি এবং আদিয়ান চৌধুরীর পুত্র আশিয়ান চৌধুরীর বিয়ে। দেশের বড় বড় বিজনেসম্যানরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বিয়েতে আমন্ত্রিত। আর বিয়েটা চৌধুরী বাড়িতেই হচ্ছে। বাড়িটাকে প্রাসাদের মতো সাজানো হয়েছে দেখে সবার তাক লেগে যাচ্ছে। আজ চৌধুরী বাড়ির সকলে ভীষণ ব্যস্ত সময় পার করছে, তবুও তাদের কোথায় কিছু একটা নেই লাগছে। আহনাব চৌধুরী আশিয়ানকে বিয়ের পাগড়ি পরিয়ে দিচ্ছেন। আশিয়ান চোখটা ছলছল করছে তা দেখে আহনাব চৌধুরী বললেন, কি হয়েছে দাদুভাই, আজ তোমার বিয়ে, সব থেকে খুশির দিন, আর তোমার চোখে পানি? মা ভাই আর বোনও কি আজকেও আসবে না দাদুভাই? কথাটা শুনে আহনাব চৌধুরীর চোখও ভরে উঠল। তিনি তবু মুচকি হাসি ফুটিয়ে বলল, তারা তো আমাদের জীবন থেকে যেতে চায়নি, তাদের যেতে বাধ্য করা হয়েছে। আমি আমার বাবার যোগ্য সন্তান হলেও ভাইয়ের মতো মায়ের যোগ্য সন্তান হতে পারিনি, তাই না দাদু ভাই? এমনকি বোনরা যোগ্য ভাই হতে পারেনি, তাই তো ওকে আগলে রাখতে পারিনি। মা তো বোধ হয় আমার জন্যই ওকে রেখে গিয়েছিল, কিন্তু আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারিনি, তাই তো বোনও মায়ের কাছে চলে গেল। এসব ছাড়াও আজ তোমার বিয়ে, মন খারাপ করো না। মনে রেখো যা কিছু ঘটে তা আমাদের তকদিরে ছিল। আচ্ছা ভাইয়া কি বিয়ে করেছে, নাকি আমার থেকে 2 বছরের বড় হওয়া সত্ত্বেও এখনও বিয়ে করেনি? আচ্ছা ভাইয়া দেখতে কেমন হয়েছে দাদু ভাই? আচ্ছা, বোনের চোখ কি ছোটোবেলার মতো নীল? চোখটা এখনও জলজল করে তোমার নীল চোখের মতো? মা কি এখনও বুড়ো হয়ে গেছে ফুপির মতো? কতদিন হয়ে গেল আমি তাদের দেখিনি। আচ্ছা, বোনু কি আমার ওপর রাগ করে আছে এখনও, তাই আমার বিয়েতে আসবে না, তাই না?
মা আর ভাইয়া তো আমার ছোটোবেলাতেই চলে গেছে, কিন্তু বোন তো বড় হওয়ার পর গেল। আমি ওকে দেখে চিনতে পারবো তো দাদু ভাই? তুমি বলো না। বনু কি আসবে বিয়েতে? আসিয়ান, শান্ত হও মা। আমি মা, ভাইয়া আর বোনকে ভীষণ মিস করছি দাদু ভাই। আজ আমার বিয়ে, অথচ আমার আপন তিনজন মানুষ আমার কাছে নেই। দাদু ভাই, আমার ভীষণ কষ্ট হচ্ছে। দাদু ভাই, আমার সব কিছু কেমন যেন লাগছে। বিয়ের সময় হয়ে যাচ্ছে, এখন চলো যাই। আসিয়ান ওর দাদু ভাইকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর নিজেদের সামনে তৈরি হলো। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে আদিয়ান চৌধুরী সব শুনে চোখের পানি ফেললেন। এরপর ভেতরে ঢুকে ছেলের দিকে তাকিয়ে বললেন। এরপর হুট করেই ছেলেকে জড়িয়ে ধরলেন। এতক্ষণ আহনাফ চৌধুরী আর আসিয়ান একা ছিল। আসিয়ানও সবাইকে বলেছিল একা ছেড়ে দিতে। অতঃপর সবাই রেডি হয়ে নিচে এলো। আসিয়ানের বন্ধুরা এসে আসিয়ানকে পিঞ্চ মারতে লাগলো। এদিকে একটা মেয়ে দেরি হয়ে গেছে বলে খুব তাড়াতাড়ি করে চৌধুরী বাড়ির গেট দিয়ে ঢুকলো। তবে তাড়াতাড়ি করে ঢুকলেও গেট পেরিয়ে সে কেমন শান্ত হয়ে গেল। বাড়ির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। পরনে তার কালো রঙের নর্মাল সিম্পল গাউন আর হিজাব, আর চোখে চিকন ফ্রেমের চশমা। গাউনটা 2 হাত দিয়ে উঁচু করে আস্তে আস্তে এগোচ্ছে। যত সামনে এগোচ্ছে তত তার হার্টবিট বেড়ে যাচ্ছে। অদ্ভুত যন্ত্রণার সাথে অদ্ভুত সুখও লাগছে। এত বছর পর এই বাড়িতে আবার পা রাখতে চলেছে সে। বাড়ির ভেতর ঢুকবে তখন একটা মেয়ে উল্টো দিকে ঘুরে এগিয়ে আসছে দেখে কিছুটা থেমে যেতেই কেউ পারল না। মেয়েটা আচমকা সামনে ঘুরতেই লেগে গেল ধাক্কা। মেয়েটার হাতে পানি জাতীয় কিছু ছিল, যেটা মেয়েটার উপরে পড়ল। মেয়েটা মাথা তুলে সামনে তাকাতেই কালো রঙের সিম্পল গাউন আর হিজাব পরিহিত মেয়েকে দেখে একটু চিৎকার করে বলল, তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে ধাক্কা মারলে। কথাটা শুনে মেয়েটা বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনাকে ধাক্কা দিইনি। আপনি উল্টো দিকে ঘুরে আসছিলেন, তার জন্যই এমনটা ঘটেছে। তুমি আবার মুখে মুখে তর্ক করছো? তুমি জানো আমি কে? এটা আমার মামার বাড়ি, আর আমি আদিয়ান চৌধুরীর ভাগ্নি আফিয়া খান। মামার পরিচয় দিচ্ছ কেন? আপনার কি বাবার পরিচয় নেই? তোমার সাহস কী করে হয় আমাকে আমার বাবার পরিচয় নিয়ে কথা বলার? সাধারণত সবাই বাবার পরিচয় দেয়, কিন্তু আপনি মামার পরিচয় দিচ্ছেন, তাই বললাম আর কি। হয়তো আপনার বাবার পরিচয় নেই। তোমাকে বলে একটা থাপ্পড় মারবে। আফিয়া তখন মেয়েটা আফিয়ার হাত ধরে ফেলল আর ধরে ঘুরিয়ে পেছন নিয়ে বলল, আয়াতকে আঘাত করা এত সহজ নয় মিস আফিয়া। তখনই আদিয়ান চৌধুরী আওয়াজ পাওয়া গেল, এই মেয়ে, কে তুমি যে আমার ভাগ্নির হাত ওভাবে ধরেছ? স্যারও, তোমার সাহস কী করে হয় আমার ভাগ্নির হাত ধরার? আয়াত একটু মাথা কাত করে দেখলাম চৌধুরী বাড়ির এবং খান বাড়ির সকলে এগিয়ে এসছে, আর সবার পেছনে আহনাফ চৌধুরী আয়াতকে দেখে এগিয়ে আসছে। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। আয়াত মুচকি হেসে একটু ধাক্কা দিয়ে আফিয়ার হাত ছেড়ে দিয়ে বলল, আমার সাহস বরাবরই একটু বেশি জনাব আদিয়ান চৌধুরী। এই বেয়াদব মেয়ে, তুমি আবার আমার নাম ধরে বলছো? তুমি কে? তোমাকে ঢুকতে দিয়েছে কে? তখন আয়াত চশমা খুললো, আর খুলতেই তার চোখের নীল রঙের মণিটা জল করে উঠল। ততক্ষণে আহনাফ চৌধুরী আয়াতের কাছে পৌঁছে গেছে। তা দেখে আয়াত আহনাফ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এভাবে ডেকে এনে অপমান করলে তো দাদু ভাই। এখন আহনাফ চৌধুরীর বড় নাতনি আহিয়ানা চৌধুরীকেও তার বাড়িতে ঢোকার জন্য বলা হচ্ছে, তাকে ঢুকতে দিয়েছে কে? কথাটা শোনা মাত্র সকলে বড় বড় চোখ করে আহিয়ানা চৌধুরীর দিকে তাকিয়ে রইল। আদিয়ান চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেললেন। সবাই আহিয়ানার দিকে এগোবে, আর আদিয়ান চৌধুরী তিনি কিছু বলবে তখন আসিয়ান দৌড়ে এসে তার বোনকে জড়িয়ে ধরল আর প্রায় কেঁদে দিয়ে দিল আর বলল, আহি বোন আমার, বোনু তুই এসেছিস? তুই জানিস তোকে কত মিস করছিলাম আমি? আই হেসে তার থেকে নিজেকে ছাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ জানি কত মিস করছিলি, এজন্য নিজের বিয়েতে বোনকে দাওয়াত দাওনি। আসিয়ান হেসে বলল, বোন তার ভাইয়ের বিয়েতে আসবে, আবার দাওয়াত দিতে হবে নাকি? তার ভাই দাওয়াত দিক আর না দিক, সে তার বোন অধিকার আছে দাওয়াতে আসার। তাই তাই এমনিই চলে আসবে, দাওয়াত রক্ষা করতে ভুলবে না। তাই তো এসেছি, আর এসে শুনতে হলো আমাকে এ বাড়িতে ঢুকতে দিয়েছে কে? তখন আহনাফ চৌধুরী আয়াতের এক হাত জড়িয়ে ধরে বলল, সরি পার্টনার, আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে। সরি আয়াত। ইটস ওকে দাদু ভাই, বাড়িটা তোমার আদিয়ান চৌধুরীর না, তাই উনি বলায় না বলায় কিচ্ছু যায় আসে না। ভাইয়া ভাবিকে দেখাও। তখন আলিজা চৌধুরী আর আলিয়া চৌধুরী এসে বলল, আমরা তোর কেউ হই না। আহি মুচকি এসে বলল, এই যে আমার ড্রামাবাজ ফুপিরা তাদের ইমোশনাল ড্রামা শুরু করে দিল বলে তাদের দুজনকে জড়িয়ে দিল। আলিজা চৌধুরী আহিয়াকে ছাড়লেও আলিয়া চৌধুরী ছাড়ল না।
আলিয়া চৌধুরী বলল, আমি তোর অপেক্ষায় ছিলাম আহি। আহি মুচকি এসে ফিস করে বলল, কেন, তোমার ছেলের বউ করতে বুঝি? বলে আহিয়া চৌধুরীকে ছেড়ে দিল। তখন আশিয়ান বলল, বনু, ভাইয়া আর মা, আমি এসেছি তাতেই যথেষ্ট নয় কি? আমি আশাকে যথেষ্ট ধরে নাও ভাইয়া, কারণ তারা আসবে না। নাফিসা, এই হচ্ছে আমার একমাত্র বোন আহিয়ানা চৌধুরী, আর বনু এই হচ্ছে তোর একমাত্র ভাবি। আয়াত মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম আহি। যখন তোমাকে আশিয়ান জড়িয়ে ধরেছিল তখন বুঝেছিলাম তুমিই আহি, তাই কারণ তার বোন তার কাছে সবার আগে। তুমি যখন এলে তখন কাজী সাহেব কবুল বলানোর জন্য এসেছিল। ঝামেলা হতে ওদিকে নজর গেল, আর যখনই আশিয়ান দৌড়ে গেল তখনই বুঝেছি হয়তো তারা বোন চলে এসেছে। তুমি জানো না আজকের দিনটায় তোমাদের কতটা মিস করছিল। আয়াত কিছু না বলে মুচকি হাসলো আর বিয়ের কার্যক্রম শুরু করতে বলল। অতপর কার্যক্রম শুরু হলো, অতপর কবুল বলে ওদের বিয়ে সম্পন্ন হলো। এদিকে আপিয়া রেখে আয়াতের দিকে তাকিয়ে ফুসফুস করছে। আয়াতের পরিচয় পাওয়ার পর থেকে ওর টপিক চাপা পড়ে গেছে। আপিয়া মনে মনে কিছু চোখ কষে নিল। এদিকে আয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইকে দেখতে লাগলো। আহনাব চৌধুরী আয়াতের পাশে দাঁড়ালো আর বলল, তোমাদের ছোটোবেলার অমনটা না হলে আজকের দিনটা আরও সুন্দর হতে পারতো আয়াত। কি করব বলো, ওই যে তকদির বলেও তো জিনিস আছে। বৌমা কেমন আছে? আগে যেমনটা ছিল। তোমার আর বড়নাতির সব দেখে খুব কষ্ট হয়, তাই না? না, হয় না। আমাদের কষ্ট নেই, এখন এই টপিক রাখো। আমার ক্ষুধা লাগছে। তোমার কথা আর ভাইয়ার কান্না দেখে আসতে হলো। আমি তো কাজের চাপে দুপুরে খেতেই ভুলে গেছি। আমি কাউকে বলছি খাবার নিয়ে আসতে। থাক, বলতে হবে না, আমিই যাচ্ছি। আর তুমিও যদি খাও এখন তাহলে চলো, তুমি এগো, আমি আসছি। আচ্ছা, ভাইয়া ভাবিকে নিয়ে এসো। আচ্ছা। আয়াত ওখান থেকে চলে এলো। কেন যেন ইয়াংস্টাররা আয়াতের দিকে চাপছে না। তাতে অবশ্য আয়াতের কিছু যায় আসে না। আয়াত খাওয়া ওখানে যেতেই কেউ মুখের সামনে খাবার প্লেট ধরলো। মুখের দিকে তাকাতে দেখলো আদিয়ান চৌধুরী। তাদেরকে আয়াত ব্রু কুচকে বলল, কি, একটু আগেই তো বলছিলি ক্ষুধা লাগছে, নাও খাও। আপনার কি মনে হয় আমি আপনার বাড়ার খাবার খাবো? তখনকার জন্য সরি, আমি বুঝতে পারিনি। আয়াত মুচকি হেসে বলল, আপনি এত লেট কেন বলুন তো? সব কিছু আপনি এত দেরিতে বুঝতে পারেন কেন? আপনার ভাগ্নে আয়াজের মতো না, আপনার ভাগ্নে আপনার মতো যাই হোক, সে কোথায়? আসার পর তো তাকে কোথাও দেখলাম না। তার একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছে, তাই এখানে নেই, তবে চলে আসবে। কি এমন ইম্পর্ট্যান্ট কাজ যে তার মামাতো ভাইয়ের বিয়েতে নেই? সে এখন খানদের বিজনেস সামলায়। কেন, জাওয়াত খান, আসাদ খান, জাহিদ খান তারা কি মরে গেছে? যে পড়াশোনাকালীন খানদের বিজনেস আয়াত সামলায়। বড় দুলাভাই বিদেশ ব্রাঞ্চগুলো দেখে। আসাদ আলিয়ার অসুস্থতার জন্য বেশি অফিসে যায় না। জাহিদও যায়, তবে আয়াজকে দিয়েই বেশি ভরসা সবার। ও আচ্ছা, যাই হোক, ক্ষুধা লাগছে, আমার সামনে থেকে সরুন। আমি বাড়লাম তো, আপনার বাড়াটা আপনি খান, আমারটা আমি বেড়ে নেব। বলে আয়াত একটা প্লেট নিয়ে খাবার নিয়ে বসবে এমন সময় ওর ফোন এলো। ও খাবার রেখে ফোনটা ধরে বাড়ির বাইরে এলো। ফোনের কথা বলে ওর রাগ যেন শরীর টকবক করছে। কথা শেষ করে পেছনে ঘুরলো। এমনকি রেগে থাকলেও পেছনে করে দেখা মানুষগুলোকে দেখে শান্ত হলো। তখন একটা মেয়ে বলল, হাই আপু, আমি অহনা, তোমার কাকাতো বোন, আর ও ইশরাত, তোমার মামাতো বোন, আর ও হলো শাহানা, তোর ছোটো বোন আর আমার কাকাতো বোন। আর হাই কি বল, আসসালামু আলাইকুম। সালাম দিতে মুখ ব্যথা করে নাকি? সরি আহি আপু, এরপর থেকে সালামই দেব, আসসালামু আলাইকুম। আয়াত মুচকি হেসে বলল, ওয়ালাইকুম সালাম। আর হ্যাঁ, তোরা এমনভাবে পরিচয় দিচ্ছিস কেন, মনে হয় আমি তোদের নতুন দেখছি। তখন ইশরাত বলল, যদি ভুলে যাও তাই বলছি অহনা। তুমি জানো আমরা তোমাকে কত মিস করি? না তো, জানি না তো। আসলে জানবো কীভাবে বল, তোরা মিস করলে তো আমায় দিল ধাক করে না, তাই বুঝতে পারি না আর জানতেও পারি না। তুমি আগের মতো স্মার্ট আছো, তোমার সাথে কথাই কেউ পারবে না। আয়াত এসে বলল, তোরা খেয়েছিস না? তাহলে চল খেয়ে নে আমার সাথে। বলেই ওদের তিনজনকে নিয়ে খাবারের ওখানে গেল। আয়াত দাদুভাই আর আশিয়ান আর ওর বউকে নিয়ে এলো। সবাই একসাথে খাবার খেতে লাগলো। ওরা খাবার খাক, ততক্ষণে পরিচয় জেনে নিই। আহনাব চৌধুরী বাড়ির হেড। তার দুই ছেলে আদিয়ান চৌধুরী ও রেদওয়ান চৌধুরী, দুই মেয়ে আলিজা চৌধুরী ও আলিয়া চৌধুরী। আলিজা চৌধুরী আর আলিয়া চৌধুরীর বিয়ে হয়েছে জাওয়াত খান আর আসাদ খান, দুই আপন ভাইয়ের সাথে। আদিয়ান চৌধুরীর স্ত্রী আয়েশা তালুকদার, তাদের 3 সন্তান, বড় ছেলে আর আরাব আইজান চৌধুরী, ছোট ছেলে আশিয়ান চৌধুরী এবং একমাত্র মেয়ে আহিয়ানা চৌধুরী।
আয়াতের যখন 5 বছর তখন আয়েশা ও তার বড় ছেলে আরব আইজান চৌধুরী বাড়ি ত্যাগ করে আলাদা থাকেন। তারপর চৌধুরী বাড়িতে তাদের দুজনকে আর দেখা যায়নি। রেদওয়ান চৌধুরী, স্ত্রী আকি চৌধুরী, তাদের 2 মেয়ে অহনা আর শাহানা। অহনা এবার অনার্স 2য় বর্ষের ছাত্রী আর শাহানা ক্লাস 10-এ পড়ে। আলিজা চৌধুরী আর জাওয়াদ খান এর এক ছেলে আর এক মেয়ে, ছেলে জাহিদ খান আর মেয়ে আফিয়া খান। জাহিদ ব্যবসা দেখতে আসাদ খানের সাথে, আর আফিয়া এই মাস্টার্সে ভর্তি হয়েছে কিছুদিন আগে। আসাদ খান আর আলিয়া চৌধুরী এক ছেলে এক মেয়ে, ছেলে আজ ইমদাদ খান এইবার মাস্টার্সে ভর্তি হয়েছে কিছুদিন আগে। পাশাপাশি বাবার বিজনেস দেখছে, তার আরও একটি পরিচয় আছে, সেটা পরে বলবো। আর মেয়ে ইশরাত খান, সে অনার্স 2য় বর্ষের সাথেই। জাওয়াদ খানের এক বোন আছে যমুনা খান, তার এক ছেলে এক মেয়ে জারিফার জুনু। স্বামী মারা যাওয়ার পর যমুনা খান বাড়িতেই থাকে। বলা বাহুল্য তারা পাশাপাশি বাড়িতে থাকে, বলতে গেলে তারা প্রতিবেশী। খাওয়া দাওয়া শেষ করে উঠতেই আসাদ খান আয়াতের কাছে এলেন। তা দেখে আয়াত মুচকি এসে বলল, আসসালামু আলাইকুম ফুপা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা তোমার বড় ভাই মানে আমার বড় ফুপাকে তো দেখলাম না, সে দেশে আসতে পারেনি, সে তো বিদেশের ব্রাঞ্চগুলো দেখে। ও আচ্ছা, সে নিশ্চয়ই জানে না আমি আজ আসবো, না হলে সে ঠিক হয়ে আসতো। আসাদ খান অসহায় চোখে তাকিয়ে জোর করে হাসি ফুটে বলল, হয়তোবা। 2 মাস আগে ফুপির হার্ট অ্যাটাক কেন হয়েছিল ফুপা? জানি না, আমাকে বলেনি, আসছি বলে আসাদ খান তাড়াতাড়ি করে চলে গেলেন। আয়াত আর কিছু বলল না। তখন আহনাব চৌধুরী আয়াতকে ডাকলেন। আদিয়ান চৌধুরী মেয়েকে সবার সামনে পরিচয় করে দিতে চাইলে আয়াত বলল, দরকার নেই। চৌধুরী আর খানবাড়ির সব মহিলাগণ আয়াতকে নিয়ে বসে আছে, কথাবার্তা বলছে, আর সবাই ওর বাড়িতে ফিরে আসতে খুব বেশি। আলিয়া খান অনেকক্ষণ ধরে আয়াতের হাত ধরে বসে আছে, আরও অনেক কিছু বলছে। আয়াত হাসি মুখে সবার কথার উত্তর দিচ্ছে। বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন আগেই শেষ হয়েছে, এখন গেস্টরা এক এক করে বিদায় নিচ্ছে। আসিয়ান তার বোনের হাত ধরে দাঁড়িয়ে আছে, তার মনে হচ্ছে আয়াত আবার চলে যাবে। আয়াত তা দেখে মুচকি হাসলো। সব গেস্টরা চলে গেলে আয়াত বলল, ভাইয়া রাত শেষ হয়ে যাচ্ছে, বাসর করার ইচ্ছে নেই নাকি? তুমি তোমার বউয়ের হাত ছেড়ে আমার হাত ধরে আছো কেন? যাও, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে। তো ওই তো দাঁড়িয়ে আছে স্টেজে। আয়াতের কথা শুনে সবার অবাক হয়ে আয়াতের দিকে তাকালো। মেয়েটার কি লজ্জা শরম কিচ্ছু নেই। আসিয়ান বলল, দেখ বনু, আমি তোর বড় ভাই, তাই রেসপেক্ট দে। এইসব নির্লজ্জের মতো কী কথা বলছিস? আয়াত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে যেতে হবে ভাইয়া, তুমি হাত না ছাড়লে কীভাবে যাব? ভাইয়া আর মা আমার জন্য অপেক্ষা করছে, তাদের গিয়ে তো দেখতেও হবে তোমার বউ কেমন হয়েছে। আয়াতের কথা শুনে সবার ভেতরটা দপ করে উঠল। আয়াত কি আবার চলে যাবে? আসিয়ান বলল, তুই যাবি না বনু, আমি কোথাও আর তোকে যেতে দেবো না, আমায় যেতে হবে। তখন সামনে থেকে আওয়াজ আসলো, আপনজনের জীবন যদি নাই ভালোভাবে থাকতে পারে মানুষ, তাহলে ক্ষণিকের জন্য আসার কি দরকার? ক্ষণিকের জন্য এসে স্মৃতির শহরে ডুবিয়ে রাখার কোনো মানে হয় না। আয়াত সামনে তাকাতে দেখল আজ ইমদাদ খান দাঁড়িয়ে আছে, কালো রঙের স্যুট সেট পরে, আর কথাটা সেই বলছে। আয়াত মুচকি হেসে বলল, কেউ তো আপনজনদের থেকে বিচ্ছেদ চায় না, আর ক্ষণিকের জন্য আসতেও চায় না। আপনজনরে বাধ্য করে তাদের থেকে আলাদা হতে, আর ক্ষণিকের জন্য হলেও তাদের সাথে দেখা করতে। যেমন 9-10 বছর আগে আদিয়ান চৌধুরী এবং খান পরিবারের বাধ্য করেছিল আমাকে আলাদা হতে, আর আজ ভাইয়া খুব মন খারাপ করছিল আমাদের সাথে দেখা করতে, তাই এসেছি, না হলে বোধহয় আজকে আসা হতো না। মুদ্রা কথা, আপনজন শুধু মুখে বললেই হয় না, তাদের আগলে রাখতে শিখতে হয়, তাদের খুব যত্ন করে আগলে রাখতে হয়, না হলে তারা হারিয়ে যায়। এটুকু বলতেই সবাই ঠান্ডা। আয়াত আহনাব চৌধুরীর কাছে গিয়ে ফিস করে বলল, আজ যেতে হবে দাদুভাই, 2 দিন পর ফিরছি চৌধুরী বাড়িতে পার্মানেন্টভাবে। আহনাব চৌধুরী আয়াতের মাথায় হাত রেখে বললেন, আমার কথা রাখার জন্য শুক্রিয়া আয়াত, তোমার অপেক্ষায় থাকবো। তখন একজন বলল, মিসেস আয়েশা কি ছেলের বউয়ের জন্য কিছু পাঠাননি, নাকি পাঠানোর জন্য তেমন বড় কোনো উপহার পাননি? হাজার হোক তার ছেলে, চৌধুরী বাড়ির ছেলে, তাই কি যেনতেন উপহার দেওয়া যায়? আচ্ছা, তিনি থাকেন কোথায় এখন? শুনেছিলাম ওনার বাবা সামান্য হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, আর সে তো এই বাড়ি থেকে যাওয়ার সময় ও বাড়ির কিছু নেয়নি। সে কি বাবার বাসায় চলে গিয়েছে, নাকি একাই নিজে কিছু করে ছেলেকে মানুষ করেছে? নিশ্চয়ই তার এত টাকা নেই যে চৌধুরীদের মতো মানানসই উপহার পাঠাবে। আয়াত পেছনে ঘুরে মানুষটাকে দেখল, সে হচ্ছে যমুনা খান। আয়াত মুচকি হেসে বলল,
আয়েশা তালুকদারকে নিয়ে কথা বলার কোনো যোগ্যতা নেই আপনার। যমুনা খান, সে হচ্ছে আহিয়ানা চৌধুরীর মাতা। আমি যদি কোনো রাজকন্যা হই তাহলে সে রাজমাতা। আর কি যেন বললেন, সে কি দিয়েছেন? তাহলে দেখুন কি দিয়েছেন বউয়ের হাতে, সেটা চকচক করছে। দাদুভাই আসছি, আল্লাহ হাফেজ, ফিয়ামানাল্লাহ বলে সে হাঁটা ধরল। সবাই নাফিসার দিকে তাকালো, দেখলো তার হাতে নতুন দুটো মোটা চুড়ি, স্বর্ণের উপর ছোট ছোট ডায়মন্ড বসানো, চুড়ি চকচক করছে। তাদেরকে সবাই অবাক হলো, ডায়মন্ডের চুড়ি, যেন তেন ব্যাপার নয়। অনেকক্ষণে আয়াত দরজার কাছে চলে গেছে। তখন আদিয়ান চৌধুরী উর্পত আটকে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, শোনো যেও না। কেন? আদিয়ান চৌধুরী মাথা নিচু করে বলল, না মানে আইজান আয়েশা কেমন আছে তাদের ব্যাপারে জানার আপনার কোনো অধিকার নেই। আপনি সেই অধিকার হারিয়েছেন আরও 20 বছর আগে। আর আজ আপনার সামনে আপনার স্ত্রীকে একজন অপমান করলো, যদিও আপনার একসাথে থাকেন না তাই বলে আপনি কিছু বললেন না। এই হচ্ছে আপনার সম্পর্কের নমুনা। আবার আমার কাছে জানতে এসেছেন তারা কেমন আছে। আমি আয়েশার কাছে মাপ চাইব। কেন, কি করছেন আপনি? আহি, উফ, একদম না আদিয়ানা চৌধুরী, আমার নাম একদম নেবেন না, আমায় মাফ করে দেও মা। আয়াত একটু জোরে হাসলো আর বলল, খুব ভালো একটা ওয়ান্স মোর, আমি তোমাদের ছেড়ে ভালো নেই, এটা আপনি রিজার্ভ করেন। প্লিজ ফিরে এসো, কথা দিচ্ছি আগলে রাখবো তোমায়। আল্লাহর রহমতে আমার মা, ভাইয়া আর দাদু ভাই নিজেকে নিজে আগলে রাখার সব রকম শিক্ষা দিয়েছেন। আমার কাউকে লাগবে না, আমার রব আমার জন্য যথেষ্ট, তিনি আমাকে সাহায্য করবেন। তাছাড়া এত বছর পর আপনার কেন মনে হলো আপনি ভুল করেছেন? আমার জন্যই তো ছোটো কবি আঘাত পেয়েছিল, তাই না? আপনি বোনের আঘাত সহ্য করতে পারেননি বলে আমাকে কথা শুনেছিলেন, সেই সাথে জাগিয়ে। তবে আমি তো আপনার জন্য বাড়ি থেকে যাইনি, আমি গিয়েছিলাম আমার নিজের জন্য। আপনার মাপ চাওয়ার না চাওয়ার আমায় কিছু যায় আসে না। আসছি। আহি, বললাম না আমার নাম নেবেন না আপনি বলেই ও বাইরে বের হয়ে গেল। গেট বেরোবে এমন সময় কেউ ওর হাত ধরলো। ও পাশে তাকাতে দেখলো আয়াজ ওর হাত ধরছে। তা থেকে আয়াত বলল, বাপরে, কে আমার হাত ধরেছে? কথাটা শুনে আয়াতের হাত ছেড়ে দিল আর বলল, আমার সাথে কথা না বলে তুমি কোথায় যাচ্ছ? তুই কোথায় যাচ্ছিস? কেন, আপনার সাথে কোনো কথা ছিল নাকি? কেন এমন করছিস আহি? কেমন, তুই জানিস না? না। যাকগে বলুন, ভাইয়ের তো বিয়ে হয়ে গেল। আপনি কবে বিয়ে করছেন? আমাদের বংশে একবারে বিয়ে হয় আহি। কথাটা শুনে আয়াত একটু থমকে গেল, অন্যদিকে করে বলল, শুধু বিয়ে হলে হয় না, তো সংসারও করতে হয়, তাই না? সব থেকে বড় কথা, বিয়েটা মানতে হয়। বিয়েটা মানা না মানা কোনো বড় কথা নয়, বিয়ে হয়েছে সেটাই অনেক। আয়াত তাচ্ছিল্য হেসে বলল, তাই বুঝি? এর জন্যই তো কয়েকদিন পর আফিয়া খান আপনার বউ হবে। কথাটা শুনে আজ এক কদম পিছিয়ে গেল আর বলল, কি বলছিস তুই? লেখানদের মিথ্যেটা ধরা পড়ে গেল। আফিয়া কেন আমার বউ হতে যাবে? হবে হবে। এবার আয়াজ আর নিজেকে সামলাতে পারল না, ও আয়াতের বাহু ধরে বলল, আফিয়া কেন আমার বউ হবে? তুই আমার বউ হবি, আর কেউ না। আয়াজ খানের বউ হওয়ার একমাত্র দাবিদার তুই, আর কেউ না। আয়াত আয়াজকে এক ধাক্কা দিয়ে পেছনে ফেলে দিল। আয়াজ টাল সামলাতে না পেরে পড়ে গেল। আয়াত বলল, একদম না আয়াজ ইমদাদ খান, একদম আমার উপর জোর খাটানোর দুঃসাহস দেখাবেন না। এই আহিয়ানা আয়াত চৌধুরী কি জিনিস আপনার ধারণা নেই। আয়াজ হেসে হাতছাড়া দিয়ে দাঁড়িয়ে বলল, জানি জানি আহিয়ানা আয়াত চৌধুরী কী জিনিস। এই তো 1 মাস আগেও একটা ছেলেকে তার হাত ধরার জন্য হাসপাতালে বেঁধে পাঠিয়ে দিয়েছে, তাই না? দেখলি তো, আমি জানি। আজ না, আজ হলে জানতে পারতো না। সিক্রেট সিআইডি অফিসার ইমদাদ খান বলেই পেরেছে। কথাটা শুনে আজ ভ্যাবলার মতো দাঁড়িয়ে রইল, কারণ এই কথা কেউ জানে না, কাউকে কোনো দিন বলনি। অনার্স শেষ করে এই লাইনে ঢুকেছে, খুব বেশি দিন হয়নি ও সিআইডি অফিসার হয়েছে, তাও একজনের রেফারেন্সে। আয়াজের রিয়াকশন দেখে আয়াত হাসলো আর মনে মনে বলল, আমি আমার ব্যাপারে জানতে দিয়েছিলাম বলে জেনেছেন মিস্টার আয়াজ, না হলে আপনার অত ক্ষমতা নেই। অবশ্য এটারও কারণ ছিল, কিন্তু মুখে বলল, কি মিস্টার আয়াজ চমকে গেলেন, তুমি জানলে কীভাবে? এটা তো কেউ জানে না। কেউ জানে না মানে আমি জানবো না তার গ্যারান্টি কি? আমার পাওয়ার সবার উপরে। বাহ, কথাটা শুনে তুই থেকে তুমি চলে গেলেন। সেই সব বাদ দাও। তুমি কি করে, আচ্ছা তুমি কি করো? তুমি কি কোনো অবৈধ কিছুর সাথে জড়িত? পাওয়ারফুল না হলে এটা জানার কথা নয়, কারণ আমি সব সিক্রেটভাবে করেছি। আর সিআইডি অফিসারও সিক্রেট রেখেছে, অবৈধ কিছু করতেই পারি। একসময় ড্রাগস নিতাম তো। কথাটা শুনে আয়াত চিৎকার করে বলল, আহি,
আয়াত একটু জোরে হেসে উঠল আর বলল, আরে চিৎকার করছো কেন? এটা তো সত্যি। চৌধুরী বাড়ি আর খান বাড়ির সকলে জানে আমি একসময় ড্রাগস নিতাম, আর ড্রাগসের জন্যই তো আপনার মাকে আঘাত করেছিলাম। তুই খারাপ আহি, খুব খারাপ। আমি যত যাই তোর পুরনো সব ভুলবো, তত তুই পুরনো অতীত মনে করাস। আমি তো ভুলিনি, তাই আপনাকে একটু মনে করালাম। তুই যদি খারাপ কিছুর সাথে জড়িত থাকিস তাহলে বেরিয়ে আয়, যদি না আসি তো তাহলে তোকে শাস্তি পেতে হবে, আর আমি দেবো সেই শাস্তি। একবার যদি প্রমাণ পাই তুই খারাপ কিছুর সাথে জড়িত, তাহলে সেদিন আজ ইমদাদের হাতে তুই আটক হবি। আজ ইমদাদের হাতেই তো আটক পড়ে গেছি 5 বছর আগে। এই আপনি কত হ্যান্ডসাম হয়েছেন গো, আপনাকে একটা বলে মুখে হাত দিয়ে হাসলো। তখন আয়াজ রেগে ওর দিকে তাকিয়ে বলল, সত্যিই খারাপ? বলে ও ভেতরে চলে গেল। আজ একা একাই হাসতে হাসতে ওর চোখে পানি এসে পড়লো, সেই সাথে মুখের হাসিটাও গায়েব হয়ে গেল। ও বলল, আমার মায়ে পড়ো না আয়াজ, না হলে আমার মায়ে ছাড়তে পারবে না, খুব কষ্ট হবে। সময় থাকতে তুমি তোমার কাছে টেনে নিলে না, একটা সময় আসবে তুমি নিতে চাইবে, কিন্তু এই আমিকে আর পাবে না। যদি এই আমি না থাকি, অন্য কেউ হয়ে যাই, চলবে। প্রিয় দর্শক, গল্পটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।